যোগ্য শিক্ষকের অবস্থান বিক্ষোভ ডিআই অফিসে রায়গঞ্জের কর্ণজোড়ায়। এদিন বুধবার বেলা 11টায় রায়গঞ্জের কর্ণজোড়ায় ডিআই অফিসে সুপ্রিম কোর্টের রায়ে সদ্য চাকরিহারা শতাধিক যোগ্য প্রার্থীরা অবস্থান বিক্ষোভ করেন। এ বিষয়ে জানা যায়, সুপ্রিম কোর্টের রায়ে যোগ্য শিক্ষকরা জেলায় ডিআই অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন। উত্তর দিনাজপুর জেলা ও তার অন্যথা নয়। এদিন বেলা 11টায় শতাধিক যোগ্য শিক্ষক শিক্ষিকারা রায়গঞ্জের কর্ণজোড়ায় ডিআই অফিসের সামনে তাদের দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এই প্রসঙ্গে তারা বলেন, এমন দিন আসবে তারা কখনো ভাবতেও পারেননি। তারা বলেন, অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বঞ্চিত করা হলো। শিক্ষা দপ্তর যোগ্য অযোগ্যদের বাছাই তালিকা কোর্টে জমা দেয়নি বলে এমনটা হয়েছে। তারা আরও বলেন, এর দায় সম্পূর্ণ শিক্ষা দপ্তরের। স্বয়ং মুখ্যমন্ত্রী এই দায় এড়াতে পারেন না বলেও তারা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করুক, তিনি ন্যায় অর্থাৎ যোগ্য শিক্ষকদের পক্ষে নাকি অন্যায় অর্থাৎ অযোগ্য শিক্ষকদের পক্ষে। তারা হুঁশিয়ারি দিয়ে এও বলেন, যতদিন না পর্যন্ত এর সঠিক সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন ও লড়াই রাজ্য এবং জেলার প্রতিটি প্রান্তে দীর্ঘমেয়াদীভাবে চলবে। এই প্রসঙ্গে যোগ্য শিক্ষিকারা একে একে কি বললেন শুনুন বিস্তারিত। কালকে ক্যাবিনেটকে কিভাবে ছেড়ে দেওয়া হলো, যারা চুরি করলো তাদেরকেই আবার বলা হলো যে আপনারা পরীক্ষা নেন। তাদেরকে পরীক্ষা নিতে বলা হলো নাকি সেই পরীক্ষার মাধ্যমে আবার টাকা তোলার পথ খুলে দিল? ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? আজকে এত এত শিক্ষকের বেতন বন্ধ করে দিদি তো মনে হয় অনেক উল্লাস করছেন, তিনি সমবেদনা দেখাচ্ছেন ঠিকই। সেই টাকা দিয়ে তিনি ভাবছেন 2026-এ ভোট কি করে কিনবেন, 2026-এ কি করে ভাতা বাড়িয়ে দিবেন। আমি সেই সব অভিভাবকদের বলবো, যারা আজ ভাতা নেবেন, ভেবে দেখবেন যে আপনার ছেলে মেয়েও কি ভাতাতেই বড় হবে, আপনার ছেলে মেয়েও কি সেই 2000 টাকায় ভাতা নিয়ে উল্লসিত হবে নাকি নিজে কিছু করবে। এই পশ্চিমবঙ্গের সমাজের কাছে আমার হাত জোড় রিকোয়েস্ট যে আপনারা এই পশ্চিমবঙ্গকে অচল করুন, কারণ জাতির মেরুদণ্ড ভেঙে গেছে। যদি এই জাতির মেরুদণ্ড ভেঙে যায় তাহলে আপনার ছেলে মেয়ের মেরুদণ্ডও ভেঙে গেছে, আপনারও মেরুদণ্ড ভেঙে গেছে। এই আমি বলতে চাই। এই লজ্জার দায় কার? অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা কিছুতেই বুঝতে পারছি না যে আমাদের দোষটা কোথায়। এই আমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে একবার এই দোরগোড়ায় তার দোরগোড়ায়, এমনকি সিএমের দোরগোড়ায় সব জায়গায় দৌড়াচ্ছে, এমনকি কোর্ট পর্যন্ত। কোর্ট যে রায় দিচ্ছে সেই রায়টা টোটালি ওএমআর স্ক্যান রিপোর্টের উপরে বেস করে, যেটা এসএসসির কাছে থাকার কথা। কিন্তু ব্যাপার হচ্ছে, আমরা পরীক্ষার্থী ছিলাম, আমাদের দায়িত্ব ছিল পরীক্ষা দেওয়া এবং আমাদেরকে যে যে কাগজপত্র দিয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব ছিল। এইবার সেই সমস্ত ওএমআর শিট যদি এসএসসি কোথাও গায়েব করে থাকে বা কিছু করে থাকে, তাহলে এসএসসি তার দায়ের জন্য দায়ী থাকবে সেই ঘটনার জন্য, তার উপরে দায়বর্তা, আমাদের জন্য তো না। আর দ্বিতীয়ত যে দেখাচ্ছে যে প্রসেসে কোথায় টেন্ডার নেওয়াতে গন্ডগোল হয়েছে, যার জন্য প্রসেসগত ত্রুটি হয়েছে। তো টেন্ডারের ব্যাপারগুলো কি আমাদের দেখার? যে সমস্ত কোম্পানিতে টেন্ডারগুলো নিয়েছে কি করেছে না করেছে, দোষ তো তাদের হওয়া উচিত। আজকে মাননীয় আমাদেরকে বারবার বলছে যে আপনাদের দুঃখে আমি ব্যথিত, আপনাদের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। দয়া করেন মাননীয়, আপনাকে জীবন দিতে হবে না, আপনি দয়া করে এসএসসিকে বলুন আমাদের ওএমআর এর মিরর ইমেজটা দিক, আমরা তাহলে আমাদের নিজের যোগ্যতায় নিজের জায়গাটায় দাঁড়াতে পারবো। আপনাকে আর দয়া করে কিছু করতে হবে না, শুধু আমাদের সাথে অন্যায়টা করবেন না, আমাদের সাথে এই লুকোচুরিটা করবেন না। এসএসসিকে যেভাবে হোক বাধ্য করুন আমাদের ওএমআর স্ক্যানটা বার করতে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি সব হয়ে যাবে, সমস্ত সেগ্রিগেশন সেখানেই কমপ্লিটেড হয়ে যাবে। এইটুকুই আমার বলার। আমার কথা ছিল রিটেনশনের তো আমরা নই এসএলএসটি, আপনি জানেন স্যার, এটা আপনি জানেন। আমাদেরকে তৎসত্ত্বেও কনফার্মেশনটাও দেওয়া হলো না স্যার। তো কোথাও কি পূর্ব পরিকল্পনা ছিল আমাদের যে এইভাবে 7 বছর পরে সে আমাদের জীবন অনিশ্চিত করার জন্য আমরা কনফার্মেশনটাও পর্যন্ত পাইনি স্যার। আমরা তাহলে কোথায় যাব, কি করব, কোথায় গিয়ে বিচার চাইবো যদি বলেন স্যার? 7 বছর পরে সে যদি এই পরিস্থিতি হয় স্যার, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আজকে আপনার বা আপনার ঘরের যদি কোনো লোকের হতো স্যার, সে কোথায় যেত? আপনি বলুন স্যার, আমরা কি করব? আমি জানি অ্যাপ্রুভাল, স্যালারি এগুলো আপনি দেখেন, সবটাই বুঝতে পারছি, কিন্তু আপনার কাছে আমার এই নিবেদন যে আজকে 7 বছর পরে এসে যদি এরকম পরিস্থিতিতে দাঁড়াতে হয় স্যার, এর থেকে তো বারে বারেই বলছি মৃত্যুদণ্ড, স্বেচ্ছা মৃত্যু নয় স্যার, আমাদেরকে ধরে ধরে মারতে হবে।
এটুকুই আপনাকে বলতে চাই। আপনি এই বিষয়ে যদি কিছু বলেন, আজকে 7টা বছর কেটে গেছে, আমাদের জীবন থেকে 7টা বছর চলে গেছে। 2 বছর আমি বিবাহিত ছিলাম না, আমার বাচ্চা ছিল না, বা আমার অন্যান্য যারা রয়েছেন সমব্যথীরা তারাও সেরকম পরিস্থিতিতে ছিল না, কিন্তু আজকে 7টা বছর পর এসে স্যার জীবনের অনেক ত্যাগ সাধনা করে আমরা এই শিক্ষকতা পেশায় এসেছি। স্যার আপনার জীবনেও কোনো না কোনো শিক্ষক ছিলেন, যে জন্য আপনি আজকে এই জায়গায়। তো আপনাকে আমার একটাই কথা বলবার স্যার, 7 বছর বাদে এরকম রায়, এরকম বিচার কি মেনে নেওয়া যায় স্যার? তার পিছনে আরো অনেক অনেক বছরের ত্যাগ সাধনা ছিল স্যার। যদি আপনি কিছু বলেন মানবিক দিকে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যদি কিছু রিকোয়েস্ট করেন যে এরকম হতে পারে না, সবাই মিথ্যা নয়, স্বচ্ছতা আছে স্যার, এখনো সেই জন্য সূর্য ওঠে, সূর্য অস্ত যায় স্যার, কিছু বিচার করুন, এটুকুই বলবো। মহামান্য বিচারপতির কাছে যাওয়ার মতো ক্ষমতা আমার শারীরিক মানসিক বা আমাদের নেই স্যার, কারণ আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে স্যার। কিছু বিচার করুন, আবারও বলছি, 7 বছর বাদে এভাবে ঘুরে দাঁড়ানো যায় না স্যার। আমার বৃদ্ধ বাবা মা, কতর বাড়িতে মারণ রোগ রয়েছে, তারা কি করবে স্যার? একবার ভাবুন, একটু পৌঁছে দিন। এমতাবস্থায় এরকম ভাবে সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস কালেক্ট করবেন না স্যার, কাটা গায়ে নুনের ছিটা দেবেন না স্যার, দগ্ধ ঘা, যে ঘা কবে সারবে জানি না স্যার। প্লিজ কিছু ব্যবস্থা করুন স্যার, আমাদের কথা একটু ভাবুন। আপনাদের ঘরের মা বোনেরা ভাইয়েরা তার মধ্যে আছে, হয়তো আমি জানি না আপনার পরিচিত কেউ আছে বা নেই, কিন্তু মানবিক দিক থেকে একটু ভেবে দেখুন স্যার আমাদের অবস্থাটা। চাকরি পাওয়ার 2 বছরের মাথাও যদি আপনারা বলতেন কোনো সংশয় রয়েছে, চলে যান, ঘুরে দাঁড়ানোর সাহস পেতাম, কিন্তু আজ সেই সাহস নেই স্যার। আমরা মরতে বসেছি, মরে গেছি স্যার। যদি কিছু না পারেন অন্তত আমাদের মৃত্যুদণ্ডের ব্যবস্থাটুকু করুন, আর কিছু বলবো না স্যার। এভাবে আর পারছি না, এ অসম্মান, এ অপমান। স্কুলে যাচ্ছি, সই করতে পারছি না, ছোট ছোট অসহায় মুখগুলো আমাদের দিকে তাকিয়ে রয়েছে, চোখ মেলাতে পারছি না স্যার। কার দোষে স্যার, কার দোষে? সমস্ত পরীক্ষা দিয়ে আমরা এখানে এসেছি স্যার, আপনারা খুব ভালো মতো জানেন। কোনোবার আরএলএসটিতে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশন, আলাদা করে ডকুমেন্টস ভেরিফিকেশন, এগুলো হয়নি স্যার, আমাদের হয়েছে স্যার। অনেক 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 এক্সট্রা পরীক্ষা আমরা দিয়েছি স্যার। তবে কেন, কেন আমাদের এই আর্তনাদ হাহাকার স্যার? কেন 7 বছর বাদে আমাদের এভাবে মেরে লাথি মেরে রাস্তায় বসিয়ে দেওয়া হলো স্যার? উত্তর আপনার কাছে কি আছে স্যার? না হলে আপনি দেওয়ার ব্যবস্থা করুন। এভাবে চলতে পারে না স্যার। আমরা বসে গেলে সমস্ত সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম সব শেষ হয়ে যাবে স্যার। একবার একটু ভেবে দেখুন স্যার, আপনার জীবনেও শিক্ষকের ভূমিকা ছিল স্যার, না হলে আপনি তো এখানে থাকতেন না, আমরাও থাকতাম না। আমাদের জীবনেও আইডল শিক্ষক রয়েছে, তার জন্য আমরা আজকে এখানে এসেছি স্যার। 7 বছর বাদে এই ন্যায়, এই বিচার মেনে নেওয়া যায় না স্যার। আপনি দয়া করে এর কোনো ব্যবস্থা করুন স্যার। আমি জানি আপনারও হাত পা বাঁধা, আপনি সরকারি চাকরিজীবী, কিন্তু তৎসত্ত্বেও স্যার আমরা তো মানুষ, সবার উপরে তো মানুষ সত্য স্যার। কিছু ব্যবস্থা করুন স্যার, এভাবে যোগ্য অযোগ্য মিলিয়ে দেবেন না স্যার। আমরা সমানভাবে চাকরি পাইনি স্যার, জীবনের ভর জীবন ধরে শিক্ষকতা পেশায় আসবো বলে সাধনা করে গেছি স্যার, সাধনা করেছি। বিচার করুন স্যার, ন্যায় বিচার চাই স্যার, কিছু ব্যবস্থা করুন স্যার, না হলে মৃত্যুদণ্ড চাই, আর কিছু বলবো না।